আজকের ডেস্টিনেশন 0 পয়েন্ট অ্যারাউন্ড 4 ঘন্টার লম্বা একটা যাত্রা। সো লেটস গো। সকালে এমন আবহাওয়া দেখে ভাবলাম এবার বুঝি যাওয়াই হবে না, ঈশ্বরের নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আমাদের ল্যাম্বে একটা ফর্মালিটিস আছে যে গাড়ি বের হলে এবং গাড়ি যদি ঢুকে আমাদের সিগনেচার করতে হয় যে কোন সময় গাড়ি বের হচ্ছে এবং কোন সময় ঢুকতেছে, এটা একটা রেকর্ড রাখা হয়। তারপর আমরা যাত্রা শুরু করলাম। যাওয়ার পথে অনেক কিছুই দেখলাম, যেমন এইটা যদি কেউ ভিজিট করে থাকে লেট মি নো ইন দ্য কমেন্ট। তারপর অনেক নদী, তারপর ব্রিজ, তারপর অনেক প্লেসেস আমরা ক্রস করি ধীরে ধীরে এবং অনেক ইন্টারেস্টিং থিংও জানতে পারি ওই প্লেসগুলোর সম্পর্কে। আর রাস্তার কথা কি বলবো, দুপাশে গাছ, লম্বা রাস্তা, কী যে ভালো লাগে এই রাস্তাটা। আমাদের পার্বতীপুরে অবশ্য এরকম এত গাছপালা নাই, মানে মিশন থেকে শুরু করে মেন শহরে এরকম যদি হতো তাহলে অনেক ভালো হতো। একে তো গাছের ছায়া, উপর থেকে সুন্দর দৃশ্য, এরকম যেন প্রত্যেকটা রাস্তাই হয়। রাস্তা বড় করার পরিকল্পনা শুরু হয়েছে এবং কাজও স্টার্ট হয়ে গেছে, তাই মনে হয় না এরকম রাস্তা আর সচরাচর দেখবো। আচ্ছা যাই হোক, ওয়েদারটা খুবই ভালো ছিল, না গরম না ঠান্ডা, একদম মন মতো ছিল বলা যায়। যেহেতু ফ্যামিলি ট্রিপ তাই একটু বোরিং ছিলই, কারণ সেম এইজের কেউ ছিল না। আমার ছোট্ট একটা কিউট ভাই ছিল যার বয়স 3.5 এরকম হবে, আর আমার আরেকটা ভাই ছিল, সে একদম সামনে বসছে, সে গ্রেড 9-এ পড়ে। আর সে খুবই শান্তশিষ্ট, এমন ভদ্র ছেলে আমি দেখিই নাই। সে এতটাও কথা বলে না, মানে অতটাও কথা বলে না। আর সামনে বসছিল, তো আমার তেমন কেউই ছিল না আশেপাশে, আর আমি একদম পিছনে বসছিলাম, কারণ বড়দের মাঝে আমি কি করব, তাই আমি পিছনে বসছিলাম আর পাশে মা ছিল। আর কিছু রাস্তা এমন বাম্পি ছিল, মনে ছিল চাঁদ আমি ভিজিট করে আসছি। যাই হোক, রাস্তায় কাজ যেহেতু চলছে তাই আশা করি সেগুলো ঠিক হয়ে যাবে। বই পড়তেও তেমনটা ভালো লাগতেছিল না, কেন যেন কিছুতেই মন বসতেছিল না। আর আমার পিছনে আরও 2টা সিট ফাঁকা ছিল। আমার খুবই ইচ্ছা ছিল যে আমার ফ্রেন্ডরা আমাদের সঙ্গে যাবে, বাট সামনে যেহেতু ঈদ, সো যা হয়ে ওঠে নাই। আর যেতে যেতে আমার রাস্তায় প্রচুর খিদা পাওয়া যায়, যেহেতু বাইরের খাবার আমার পেটে একদমই সহ্য হয় না, তাই আমি 4-5টা আম নিয়ে নিই। আর ওই আমগুলো অনেক টেস্টি ছিল। আর এখন যেহেতু আমের সিজন, তাই আমার আম খাওয়ার শেষ হবে না, আমার প্রত্যেকটা ভিডিওতে আম থাকবে। আর টিস্যু নিচে ধরে রাখছিলাম, কারণ উপর দিয়ে খাচ্ছিলাম আর নিচ দিয়ে রসটা উপরে পড়তেছিলাম। আমি আমার ভাইগুলোকেও বলি, কিন্তু ওরা বাইরের জিনিস অত পছন্দ করে না, মানে হেলদি জিনিস অত পছন্দ করে না, ওরা ফাস্টফুড খুবই পছন্দ করে। তো আমি আমার মতো আম খাই আর রোড ভিডিও করি, রোডের ভিউ দেখি। এটা হলো মেবি কাঁকড়া নদী অর সামথিং এরকম। যাওয়ার পথে আমি অনেকগুলো নদী দেখতে পাই, কতগুলো নদী থেকে পাথর ওঠানো দেখি, তারপর কতগুলা চর হয়ে যায়, মানে নদী আর থাকে না, সেগুলা নদী আর নাই বলতে গেলেই বলা যায়, মানে নদী অস্তিত্বই নাই বলা যায়। মাটি জমে জমে আর ওখানে চাষ করার কারণে সেগুলো এখন আর নদী নাই। আর এটা ছিল পরিত্যক্ত সুগার মিল, বলতে গেলে এটা একদম বন্ধই হয়ে গেছে, এখন কোনো কাজ চলে না। আর আরেকটা নদী দেখছি, এই যে, আমি নাম ভুলে গেছি, যদি কেউ জানে থাকে লেট মি নো, কারণ আমি একটা ভিডিওতেও ভয়েস দিইনি। এই যে বললাম না, পাশ দিয়ে কিছু চর হয়ে গেছে, মানে মাটি জমে গেছে। তারপর এই যে বাদাম দেখছি, আমি এই প্রথমবার বাদামের হাট দেখলাম। আমি অন্যান্য আলুর হাট, পেঁয়াজ, তারপর রসুন এগুলা হাট দেখছি, বাট কখনোই আমি বাদামের হাট দেখিনি। যেদিকেই দেখি সেদিকেই খালি বাদাম আর বাদাম, বস্তায় বস্তায় খালি বাদাম। ভাবতেছিলাম নামে একটু বাদামের দাম জিজ্ঞাসা করি, বাট এত ভিড়ে আর হয়ে ওঠে নাই। প্রচুর বাদাম, যেহেতু বাদামের এরিয়াতেই ঢুকছিলাম তাই বাদামই খালি দেখতে পাইছি চারিদিকে। তারপর দেখতে পাই চা বাগান। চা বাগানের কথা বললেই মনে পড়ে সেই সাতকাহন গল্পের বইয়ের কথা, শিলিগুড়ির। তাই একটু ভাব নিয়ে নিলাম শিলিগুড়ির, যেহেতু যাওয়ার হয় না। আরেকটা নদী দেখতে পাইছি, ওই যে চলে গেল। তারপর যেদিকেই দু চোখ যায় খালি চা আর চা, চা বাগান। আমরা যাওয়ার পথে নামবো, এখন নামবো না, যেহেতু এখন উদ্দেশ্য 0 পয়েন্ট। তারপর যখনই 0 পয়েন্টের এরিয়াতে ঢোকা শুরু করলাম, চারিদিকে খালি পাথর আর পাথর। এই সব পাথর ভারত থেকে আসছে, আর বাংলাদেশের মানুষরা জীবিকা নির্বাহন করার জন্য এই পাথরগুলো সংগ্রহ করে এবং টনে হিসাবে বিক্রি করে, যেটা বাবার কাছ থেকে শুনলাম।
যদিও বাবা ইন্টারভিউ নিছে কয়েকজনের, আমার নিয়ে না মানে নেওয়া হয়নি আসলে। খালি পাথর আর পাথর, আর কিছু পাথর এত স্মুথ ছিল কি বলবো। আর ওই যে আমাদের ডেস্টিনেশন চলে আসছি 0 পয়েন্ট। সে কত দিনের ইচ্ছা যে 0 পয়েন্টে যাব, আর ফাইনালি আমার আঙ্কেল আন্টি এবং প্যারেন্টসের কারণে এই 0 পয়েন্ট দেখার সুযোগ হয়ে উঠল। আর এই যে আমার ছোটো বাবুটা, সে সারা রাস্তা আমার ঘড়ি নিয়েই খেলছে, সে অতটাও বিরক্ত করে নাই। ও অনেক কিউট, এখন আমি ওকে অনেক মিস করতেছি। আর আমাদের ডেস্টিনেশন 0 পয়েন্ট চলে আসছি। চারিদিকে ভিউটা এত সুন্দর ছিল, থ্যাঙ্কস গড গরম ছিল না, না হলে এই গরমে ঘামে শেষ হয়ে যেতাম আমরা সবাই। গাড়িটা দূরে পার্ক করে আমরা 0 পয়েন্টের কাছাকাছি যাই এবং ভিডিও ছবি নিই এবং হিস্টোরিটা একটু পড়ার চেষ্টা করি। ওখানে সুন্দর করে লেখা আছে। আমি উপরে উঠতে চাইছিলাম, বাট আমাকে না নামাই দিছে। আমি একটু ছবি তুলতে চাইছিলাম ওই উপরে উঠে, বাট ওখানকার গার্ড বলছে উঠা যাবে না। তো আমি রেসপেক্ট করি, উনি যা বলছে। তো আমি সুন্দর করে উপরে উঠছিলাম, তারপর উনি আমাকে একটু বকা দেয়, বলে আই ওখানে উঠা যাবে না, নেমে যাও। আমিও নেমে যাই আর কি, যেহেতু বলছে নামতে, সো নামে পড়ছি। আর এই সেই 0.0। আর আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করি, আর আমার বাবুটা ওই দিকে ছবি তুলতেছে। ওর যা পোজ দেওয়ার কি বলবো, খালি এই ছবি তুলো আমার এরকম বলে। আর আমরাও ফটোগ্রাফার, সস্তার ফটোগ্রাফার, তার ছবি তুলে দিই। আর এই যে কিছু মানুষ আসতেছিল ইন্ডিয়া থেকে, আর ওই পাশে ওরাও আমাদের মতো 0 পয়েন্ট দেখতে আসছে, মানে বাংলাদেশের শেষ সীমানা দেখতে আসছে। আর এই যে আমার বাবুটা, সে তাকে বলা হচ্ছে দৌড়াতে, কিন্তু সে ব্যস্ত চশমা ঠিক করতে। তারপর আন্টি বললে দৌড়ো, কিন্তু পরে একটু হেঁটে হেঁটে যায়, আর পরে এমন দৌড় দিছে যে সে আর ফিরার নাম নেয় না। সে আসবেই না, সে গাড়িতে উঠবে না, যাওয়ার জন্য প্রস্তুত না। আমি ওকে বারবার বলতেছি চলো এবার যাওয়ার সময় হয়েছে, সামনে আগাই দিই। সে আবার ঘুরে ফিরে আবার ওই শেষের দিকে যাওয়ার চেষ্টা করে, মানে আবার ওই 0 পয়েন্টের কাছেই যাবে সে। তারপর ধৈর্য আর কুলায় না, একবার জোর করে কোলে তুলছি আর এবার হাঁটা দিছি। এবার বাড়ি যেতে হবে, আর কোনো উপায় নাই। ওই বাবুটা এত কিউট, এত অ্যাডোরেবল, ভাবছিলাম এবার হয়তো আমার ট্রিপ শেষ হয়ে যাবে, বাট না, সে অনেক কিউট। এই যে যাওয়ার কোনো নাম নাই। তারপর আমি আমার ভাইকে ডাকলাম, ওর ভাই নিলয়, মানে আমারও ভাই নিলয়, যাতে ভাইকে দেখলে অ্যাটলিস্ট ও একটু যাইতে যায়। তারপর দাদা আসলো, ওর দাদা দেন ওকে নিয়ে গেছে। সে যাওয়ার একদমই মানুষ না, সে থাকবেই 0 পয়েন্টে। আর এই যে আরেকটা পিলার দেখতে পাই 0 পয়েন্টের একটু পিছনে। তারপর আমাদের ছবি টবি তোলা শেষ, এখন আমরা রওনা হয়ে যাই কান্তজির উদ্দেশ্যে, আর 0 পয়েন্টকে বাই বাই জানাই দিই। আর এই যে পিচ্চিটা পুরা রাস্তা আমাকে এন্টারটেইন করে রাখছে। আর যেহেতু বলছি যাওয়ার পথে রাস্তায় পাথরগুলোতে নামবো, পাথরগুলো দেখবো, আর নামাও হয়েছে। আর প্রচুর শব্দ, এত সাউন্ড পলিউশন। যাই হোক, জীবিকা নির্বাহন করতে হবে, তো পাথর তো ভাঙতেই হবে। আমি কিছু পাথর নিয়ে নিই স্মৃতি হিসাবে আর আমার ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য। আর এত শব্দে ওরা যে কেমনে কাজ করে আমি দেখেই অবাক হয়ে গেছি। ওরা সারা দিন এত শব্দে থাকে। তারপর আমরা রওনা হয়ে যাই। আর এই যে আমার ছোটো বাবুটা, সে নাকি আমার জন্য রান্না করছে ভাত, আর তারপর আমাকে দেওয়ার জন্য উঠতেছে। একবার এই পাশে আসে আমার কোলে আসে, একবার সামনে যায়, এভাবেই করে পুরো রাস্তাটাও যায়। খুবই মজা পাইছে ও। আর যেহেতু আন্টির সাথেই থাকে আর ছোট, সো ও আন্টির সব কপি করে, রান্না বান্না কেমনে করে। তো ও রান্নার সময় যেই শব্দটা হয় আলু বা যে কোনো কিছু কাটার সময় খ্যাচ খ্যাচ, তো ও যখন ওটা করে রান্না করে তখন ও খ্যাচ খ্যাচ শব্দ করে। কি বলবো, বাচ্চাটা এত কিউট। তারপর এই একটা সুন্দর নদী দেখলাম। এই নদীটা নাকি অর্ধেক ইন্ডিয়ার অর্ধেক বাংলাদেশে, আর এই নদী থেকেই ম্যাক্সিমাম সব পাথরগুলো উঠানো হয়। আর ওই পাথর বিক্রি করেই ওরা ওদের দিন বা পেট চালায়। খালি পাথর আর পাথর, যতই তাকাই খালি পাথরই দেখতে পাই। ট্রাকে করে নিয়ে যাচ্ছে, ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত।
এগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, বিভিন্ন ডিলারের কাছে এই পাথরগুলো বিক্রি হবে বিভিন্ন দামে, আর বিভিন্ন কাজেও এই পাথরগুলো লাগানো হবে। তারপর এই যে আমার বাবুটা, সে সুন্দর সুন্দর গান পারে, কবিতা পারে। আর আমার ছোট্ট বাবুটা রাস্তায় যে আমাকে কত কিছু রান্না করে খাওয়াইছে, কখনো আলু, কখনো ভাত, কখনো আলু ভাজি। তারপর আমরা চলে আসি তেঁতুলিয়া। এখানে একটা ছোট্ট পার্ক আছে, সেই পার্কটাতে আমরা যাই এবং ওই পার্কটাতে অনেক কিছু ছিল দেখার মতো। একদিনে আমরা অনেক জায়গা কভার করার চেষ্টা করি, যেহেতু আঙ্কেল আন্টির হাতে মাত্র ছিল 2 দিন। 3 দিনের মাথায় আঙ্কেলের অফিস খুলবে। সো এই 2 দিনের মধ্যে আমরা যতটুকু জায়গা কভার করা যায় ঘোরার জন্য, যেগুলো এক্সোটিক প্লেস, অ্যান্টিক প্লেস, তো ওই প্লেসগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করি। তাও আমাদের বেশ কয়েকটা প্লেসে যাওয়া হয়নি, টাইম যেহেতু এত শর্ট ছিল। তারপর এই যে আমরা পার্কটাতে ঢুকে পড়লাম। ওই তো তেঁতুলিয়া উদ্যান ও বনভোজনের কেন্দ্র, এই জায়গাটাতে আমরা আসলাম। প্রচুর গাছপালা ছিল, যেটা আমার অনেক ভালো লাগছে, কারণ যে পরিমাণে গাছ কাটা হচ্ছে বাংলাদেশে, সে পরিমাণে এই তেঁতুলিয়া আমি দেখছি প্রচুর গাছ আছে, যাতে এগুলো এইভাবেই থাকে। কারণ গাছগুলোর কারণে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর লাগতেছিল, আর অনেক সুন্দর আছেও বলা যায়। আর ওটা পাশ দিয়েই একটা নদী চলে গেছে, যেটা হলো ওই যে বলছিলাম অর্ধেক ইন্ডিয়ার অর্ধেক বাংলাদেশের। আর সঙ্গে একটা পেয়ে গেলাম বকুল গাছ। আমার বকুল ফুলের গন্ধ এত যে ভালো লাগে। আর ওই যে উপরে আমার আঙ্কেল উঠছে, ওখানেও আমি একটু পরে উঠবো। আর বেশ কয়েকটা ছাগলকেও দেখতে পাই, তারাও ভিজিট করতে আসছে বিনা পারমিশনে, বিনা টাকায় বলতে গেলে। আমি কিছু বকুল ফুল কালেক্ট করা শুরু করে দিই, আমার অনেক ভালো লাগে। আর আমার ছোটো বাবুটারও অনেক ভালো লাগে, সে বকুল ফুলকে দিদা ফুল বলে, কারণ তার দিদার নাম মানে আমার ঠাকুরের নাম কি বলে বকুল, তাই বকুল ফুল দেখলেই সে বলে দিদা ফুল। কত কিউট না? তারপর আমি কয়েকটা মাটির সামথিং পাইছি, তো ছবিও তুলে নিছি। তারপর আমরা অনেক ছবি টবি তুলি ওই কি বলে গাছের নিচে। আর বকুল ফুলগুলো আমি নিয়ে যাই, কারণ অনেক সুন্দর গন্ধ ছিল। আর আমি বলছিলাম না ওই উপরে উঠবো, আমি এই উপরে উঠছি, আর আমার ছোটো ভাইটা ছবি তুলে দিছে নিচ থেকে। আর এই যে গরুর গাড়ি, গরুর তো না, মহিষের গাড়ি। গাছগুলোর কথা কী যে বলি, যতই প্রশংসা করব ততই কম পড়ে যাবে। তারপর ওই কী বলে নদীটার পাশে গেলাম, তখন একদম লাইভ দেখতে পাই কী বলে কীভাবে পাথর তুলে। তো একজন দেখলাম পাথর তুলতেছে, তারপর ওর ছোট্ট একটা বোট বলা যায় আর ভেলা সামথিং ওরকম টাইপের, ওটাতে পাথরগুলো উঠায় নিয়ে যাচ্ছিলো। তারপর ওখানে একটু বসে থাকি, একটু প্রকৃতি দেখি, একটু রিল্যাক্স ফিল করার চেষ্টা করি। আর ফিল করার চেষ্টা করি ইন্ডিয়ার কাছাকাছি আসছি, কিন্তু তাও যাওয়া হয়নি। আমরা পারফেক্ট টাইমে গেছিলাম, যখন একদম মানুষজন কম ছিল, যেহেতু ঈদের একদিন আগে সবাই প্রস্তুতি নিচ্ছিল, মানে দোকানপাটগুলো ম্যাক্সিমাম বন্ধ ছিল। আরও যে ওই দূরে পাথর ওরা উঠাচ্ছিল কি বলে নদী থেকে নিয়ে যাবে দেখে, মানে বিক্রি করার জন্য, যেটা বলছি আগে আমি মাকে দেখাচ্ছিলাম। ওই যে দেখো দূরে ওরা পাথর উঠাচ্ছে, অনেকজন একসঙ্গে বেশ কয়েকজন মিলে এভাবে পাথর উঠায়, তারপর টেনে টেনে নিয়ে আসে মানে নদীর ধারে। তারপর আমাদের ঘোরা শেষ, এখন আমরা রওনা হব কি বলে চা বাগানের উদ্দেশ্যে। তারপর চা বাগান থেকে আমরা আরও বেশ কয়েকটা প্লেসে যাব। তারপর রওনা হয়ে গেলাম তেঁতুলিয়া, আমাদের শেষ দেখা। আর গাছগুলোর প্রশংসা আমি এতবার করতেছি, বোর হয়ে যায় না কেউ, কারণ গাছগুলো আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। আর তেঁতুলিয়া পরিবেশটা অনেক সুন্দর ছিল, একদম ময়লা টয়লা কিচ্ছু ছিল না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে না তেঁতুল গাছ, ওটার কারণেই নাকি তেঁতুলিয়ার নাম রাখা হয়েছে তেঁতুলিয়া। আর এই যে আমরা চলে আসলাম চা বাগান, এত সুন্দর চারিদিকে গ্রিন আর গ্রিন পুরা। আর আমাদের ভাগ্য এত ভালো ছিল যে আমরা চা বাগানের ভেতরে ঢুকতে পারছি। ওই যে দূরে দেখা যাচ্ছে না একটু গর্ত করা, ওখান থেকে বাংলাদেশের সীমানা। এই যে আমি এবার চলে গেলাম ইন্ডিয়ায়। আসলে বলা যায় না ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া ওরা বর্ডারটা 4 বিঘা ভেতরে নিয়ে নিছে বাংলাদেশের, তো বলা যায় এটা আমাদের বাংলাদেশেরই সাইড। তারপর আমি মাকে বলতেছিলাম এই চা নিয়ে গেলে চা হবে না, কারণ আমার খুবই ইচ্ছা যে নিজে চা প্রস্তুত করার, কিন্তু তা হবে না। আমি এগুলো আসলে বয়ে রাখার জন্য আর আমার কিছু ফ্রেন্ডসের
চা পাতা গিফট করার জন্যই নিয়েছিলাম। তারপর আমার দূরে আন্টিও চা অনেকগুলো তুলছে, সেও বলতেছিল এগুলা রান্না করে খাওয়া যাবে না, চা করে খাওয়া যাবে না। আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখছি চা শ্রমিকরা এরকম কচি পাতাগুলো তুলে বিভিন্ন ধরনের ভর্তা করে খায়। আর আমার ছোটো বাবুটাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, কারণ ওর হাইট আর চা গাছের হাইট একদম সেম ছিল। আমি বেশ কয়েকটা ভিডিও নেওয়ার চেষ্টা করি, সঙ্গে যদি একটা হাতি থাকতো না, একদম কি বলবো, জোস হইতো। সুন্দর ছবি তুলতে পারতাম হাতিটার সঙ্গে, চা বাগানের পাশে শিলিগুড়ির ভাইব নিতে পারতাম। তারপর অল্প একটু সময় বাংলাদেশে ছিলাম, তারপর আবার ইন্ডিয়ায়, তারপর আবার বাংলাদেশে ব্যাক করলাম। এটা খুব ফানি ছিল আমার কাছে, একটু ইন্ডিয়া একটু বাংলাদেশ। আর আমাদের ভাগ্য এত ভালো ছিল যে আমরা চা কীভাবে নিয়ে যাচ্ছিল গাড়িতে আমরা সেটাও দেখতে পাইলাম। এই যে গাড়িতে করে চা নিয়ে যাচ্ছে, চা পাতা, আসলে চা না, চা পাতা নিয়ে যাচ্ছে ফ্যাক্টরির উদ্দেশ্যে। দেখতে দেখতে আমাদের গাড়িটা সেই চা গাড়িটাকে ক্রস করলো, আর ওই যে নিয়ে যাচ্ছে ওরা ফ্যাক্টরির উদ্দেশ্যে, এটা প্রসেস করে দেন আমাদের ঘরে ঘরে চা আসবে। আর আমরা এই যে চলে আসলাম কান্তুজি। আমার বাবুটা একটু ব্রেক ফেল বলা যায়, ছোট মানুষ, সে আমার হাত ধরবে না, সে একা একা যাবে। তারপর জোর করে হাত ধরলাম, যেহেতু ছোট পড়ে গেলে ব্যথা পাবে। হাত ধরছে সুন্দর মতো, তারপর তারে বলছি এবার দৌড়া যত পারবি। তারপর সেও দিছে একদম ছুটে দৌড়। আর এই সেই আমাদের কান্তুজি লাস্ট স্পট ঘোরার। সবাই একটু ঘুরলাম, দেখলাম। কান্তুজি আমার বেশ কয়েকবার হইলো এবার নিয়ে আসা, যতবারই দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই। এই দেওয়ালের উপরের মূর্তিগুলার দিকে তাকাইলে এত এত নিখুঁত হাতে ড্র করা। তারপর আমি আর আমার ভাই একটু দুষ্টুমি করতেছিলাম। যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমরা দুজন যাব না, তাই মা আর আন্টি হাঁটা দিছে, আর বাবা আমাদের ভিডিও করে দিচ্ছিল। আন্টি আর মা প্রস্তুত যাওয়ার জন্য, কিন্তু আমি আর আমার ভাই একদমই প্রস্তুত না। তারা আমাদের বারবার ডাকতেছিল, কিন্তু আমরা প্রস্তুত না, আমরা আরেকটু থাকতে চাই। ওই জন্য আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, ধীরে ধীরে ঢুলতেছিলাম যাতে একটু থাকতে পারি বেশিক্ষণ। তারপর আমরা আমাদের একটা চার্চে আসি। এখানে বাবা এখান থেকে কমিনন নিয়ে যায়, আর আমি বাবুটাকে সুন্দর একটা মালা বানাই দিছি। কত কিউট লাগতেছে না ওকে মালাটা দিয়ে। ও এগুলো খুব পছন্দ করে, দেখছি মালা ফুল রেখে দেয় ওর কাছে। এই যে আমাদের চার্চের ছোট্ট একটু ভিউ, আর ওই দূরে আছে মামারিয়া, আর এই যে সামনে চার্চ, আর মামারিয়ার পাশে একটা কবরস্থান, ওখানে সব পাস্টরদের কবর দেওয়া হয়। তারপরে এটা এবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে, সঙ্গে একটু পিকেএসপিও দেখা হলো। আমার সব স্বপ্ন সব গেল। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল আন্টি, আপনাদের কারণে এই সুন্দর একটা ট্রিপ হইলো। আর দ্যাটস ইট, থ্যাংক ইউ ফর অলসো ওয়াচিং।